এই কেসটা যখন আমার কাছে এসেছিল, আমি ভাবতে পারিনি কারোর এত খারাপ অবস্থা হওয়ার পরও সে আশা রাখতে পারে যে এখনো সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব। আমাকে ফোন করেছে, ওরে প্রথম কথা কি বলেছে জানো? দাদা আমাকে কোনোভাবে বাঁচান। সে এক এক করে যখন বলা শুরু করলো, শুনে আমি চমকে গেছি যে সে এখনো কিভাবে বেঁচে আছে ওখানে। প্রথমে বলল পরিবারে বাড়িতে ছিল টোটাল 4 জন, সে, তার ওয়াইফ, তার মা, তার বাবা। এখন বাড়িতে আছে একজন বেঁচে, সে। সবাই মারা গেছে? সবাই মারা যায়নি, তার আচ্ছা। বাবা আর মা লাস্ট 2 বছরের মধ্যে মারা গেছে। তার ওয়াইফ এখন হসপিটালে ভর্তি। সে আমাকে বলছে যে পাশের তাদের প্রতিবেশী আছে, তাদের সম্পত্তি নাকি তারা দখল করতে চায়। এই নিয়ে অনেক বছরের ঝামেলা। শেষ পর্যন্ত তারা নাকি এরকম কাজ করা শুরু করেছিল, প্রায় 3-4 বছর হয়ে গেছে। লাস্ট 2 বছর দিয়ে তার সঙ্গে এরকম ঘটছে তাদের সবার সাথে। বাড়ির সামনে যখন সেবার গেলাম তার সঙ্গে, সামনে থেকে দাঁড়িয়ে বাড়িটাকে দেখলেই বোঝা যাচ্ছে যেন এখানে ঢোকাটা ঠিক হবে না, এতটা নেগেটিভ এনার্জি বাড়িটা থেকে আসছে। বাড়ির ভিতরে যেমন কেমন একটা ফ্যাকাশে অবস্থা, ভেজা ভেজা অবস্থা, বুঝতেই পারছো যখন কেউ একা থাকে এত সময় দিয়ে, বাড়িতে কোনো কিছু সব গোছানো নেই, কোনো কিছু সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখান থেকে বেরিয়ে আসার জন্য যা যা কাজ করতে লাগবে আপনি মিনিমাম হাতে রাখুন 4 থেকে 5 মাস, কারণ অবস্থা খুবই খারাপ, তার আগে সম্ভব না। সে আমাকে প্রথমে কি বললো জানেন? আমি কি ওই কতদিন বাঁচবো কাজটা শেষ হওয়া অব্দি দেখার জন্য? তো আমাদের ডেমোনলজিতে একটা ডেমন আছে, তার নাম হলো অ্যান্ড্রোমেলিয়াস। এবার অ্যান্ড্রোমেলিয়াসের কাজটা হলো গিয়ে, ওকে যখন সামান করা হয় ওর কাজের জন্য, যে কাজের জন্য করা হয়, যার জন্য করা হয়, তাকে ও প্রচন্ড পরিমাণের প্রোটেক্ট করবে। তার উপর যা করার চেষ্টা করা হবে, ব্ল্যাক ম্যাজিক হোক, কোনো রকম বান মারা হোক, যে কোনো রকমের নেগেটিভ এনার্জি হোক, সেটাকে ও কি করবে, ওর উপর ইফেক্ট করতে দেবে না, ওকে প্রোটেক্ট করবে। তার সঙ্গে যে কাজটা করা হচ্ছে ওটাকে রিভার্স পাঠাবে যেখান থেকে করা হয়েছিল। এই জাগান নামের যে ডেমন, এর একটা হেভি ভালো রেপুটেশন ছিল। কোনো সময় যখন একে সামান করা হতো, লোকে কি বলতো জানেন? এর নাকি এমন পাওয়ার, এ লোহা থেকে সোনা তৈরি করে দিতে পারে, জল থেকে ওয়াইন তৈরি করে দিতে পারে। এরকম কথাবার্তা হতো একে নিয়ে আগেকার সময়। এখনকার সময় হয়তো সেরকম করা সম্ভব না। এখনকার সময় এর সাহায্যে কি করা সম্ভব? আপনার কোনো ইনভেস্টমেন্ট প্রচুর ফেল হয়ে যাচ্ছে, সেটাকে আগে থেকে সাকসেস করা সম্ভব। আপনার বিজনেসে ডাউন চলে যাচ্ছে, প্রফিট হচ্ছে না, সেটাকে দাঁড় করানো সম্ভব। এরকম কাজ করা সম্ভব এর সাহায্যে। অনেকে ডিমনের কেস এমন হয় যেগুলো কাজ করার যে টাইম বলা হয় তার আগে আপনি রেজাল্ট পেয়ে যাবেন, কিন্তু এর হলো গিয়ে একটা কন্ট্রাক্ট আছে, যে টাইমের কাজ করা সম্পূর্ণ হওয়ার পর আপনি রেজাল্ট পাবেন, তার আগে সম্ভব না, কিন্তু আপনি রেজাল্ট পাবেন নিশ্চয়ই। গোসাই ঠাকুরের আড্ডায় আপনাদের আরো একবার স্বাগত। আপনারা জানেন গোসাই ঠাকুর প্রত্যেক সপ্তাহে নতুন নতুন অতিথির সাথে নতুন নতুন বিষয় নিয়ে আসে আপনাদের সামনে। তবে আজকে আমরা যাকে পেয়েছি গোসাই ঠাকুরের আড্ডায়, এর আগেও তিনি এসছেন, তার ভিডিও প্রায় মিলিয়ন ভিউ ক্রস করেছে। তাই গোসাই ঠাকুরের আড্ডায় আরো একবার অভিজিৎ দাস। প্লিজ ওয়েলকাম টু গোসাই ঠাকুরের আড্ডা অভিজিৎ। নমস্কার। নমস্কার। চলে এলাম আরো একবার। আজকে শুরুতে যে ঘটনাটা তুমি আমাকে বলছিলে অফ ক্যামেরা, আমি চাইবো সেটাই বলতে, যে ওই ব্ল্যাক ম্যাজিক সবকিছু একসাথে হয়ে যে কোন একটা কেস তোমার কাছে এসেছিল। তো আমি চাইবো আজকের এপিসোডটা ওটা দিয়েই শুরু হোক। এই কেসটা যখন আমার কাছে এসেছিল, আমি ভাবতে পারিনি কারোর এত খারাপ অবস্থা হওয়ার পরও সে আশা রাখতে পারে যে এখনো সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব। আমাকে ফোন করেছে, ওরে প্রথম কথা কি বলেছে জানো? দাদা আমাকে কোনোভাবে বাঁচান। আমি বলছি কি হয়েছে, বাঁচাবো কি, মানে এমন কি হয়েছে যে লোকে এরকম বলবে ফোন করে প্রথমে? সে এক এক করে যখন বলা শুরু করলো, শুনে আমি চমকে গেছি যে সে এখনো কিভাবে বেঁচে আছে ওখানে। প্রথমে বলল পরিবারে বাড়িতে ছিল টোটাল 4 জন, সে, তার ওয়াইফ, তার মা, তার বাবা। এখন বাড়িতে আছে একজন বেঁচে, সে। সবাই মারা গেছে? সবাই মারা যায়নি, তার বাবা আর মা লাস্ট 2 বছরের মধ্যে মারা গেছে। তার ওয়াইফ এখন হসপিটালে ভর্তি, কিছু সময় আগে অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন হসপিটালে ভর্তি। এই নিয়ে যখন আমাকে সে বলল, যে সে জানেও যে এটা কেন হচ্ছে, কে করাচ্ছে, আমাকে বলছে যে পাশের তাদের প্রতিবেশী আছে, তাদের সম্পত্তি নাকি তারা দখল করতে চায়। এই নিয়ে অনেক বছরের ঝামেলা। শেষ পর্যন্ত তারা নাকি এরকম কাজ করা শুরু করেছিল, প্রায় 3-4 বছর হয়ে গেছে। লাস্ট 2 বছর দিয়ে তার সঙ্গে এরকম ঘটছে তাদের সবার সাথে। আমাকে যখন এটা সে বললো, আমি বললাম তাহলে তোমার বাড়িতে একবার গিয়ে আগে চেক করে দেখা দরকার। বাড়ির সামনে যখন সেবার গেলাম তার সঙ্গে,
সামনে থেকে দাঁড়িয়ে বাড়িটাকে দেখলেই বোঝা যাচ্ছে যেন এখানে ঢোকাটা ঠিক হবে না, এতটা নেগেটিভ এনার্জি বাড়িটা থেকে আসছে। তাও দেখতে যখন এসছি চেক করে দেখতে হবে, তার সঙ্গে ভেতরে গিয়ে যখন ভালো করে চারিদিকে দেখলাম, বাড়ির ভেতরে যেমন কেমন একটা ফ্যাকাশে অবস্থা, ভেজা ভেজা অবস্থা, বাড়ির ভেতরটা অন্ধকার, চারিদিকে কোনো জায়গায় সূর্যের আলো ঢুকছে না, জানলা ফান্না বন্ধ। বুঝতেই পারছো যখন কেউ একা থাকে এত সময় দিয়ে, বাড়িতে কোনো কিছু সব গোছানো নেই, কোনো কিছু সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। প্রথমত তো আমি যাকে বললাম, আপনি বাঁচতে চাইলে নিজের বাড়িটাকে আগে একটু ঠিক করার চেষ্টা করুন। সে আমাকে বললো তার ওয়াইফের জন্য বারবার হসপিটালে যাওয়া আসা করতে হয়, সে বাড়িতে বেশি টাইম দিতে পারে না। আমি যখন তাকে বললাম যে এখানে আপনি যেই অবস্থায় এখন রয়েছেন, এখান থেকে বেরিয়ে আসাটা কিন্তু সহজ হবে না, খুব একটা তাড়াতাড়িও আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন না। তো সে আমাকে যখন বললো, আমি যখন তাকে পুরো ব্যাপারটা বললাম যে এখান থেকে বেরিয়ে আসার জন্য যা যা কাজ করতে লাগবে আপনি মিনিমাম হাতে রাখুন 4 থেকে 5 মাস, কারণ অবস্থা খুবই খারাপ, তার আগে সম্ভব না। সে আমাকে প্রথমে কি বললো জানেন, আমি কি ওই কতদিন বাঁচবো কাজটা শেষ হওয়া অব্দি দেখার জন্য। আমি তখন তাকে বললাম কাজটা তো টাইম লাগবে, আপনি একটা কাজ করতে পারেন, আপনার ওয়াইফের প্রোটেকশনের জন্য একটা মহা মৃত্যুঞ্জয় কবচ আপনি নিন আপনার আর আপনার ওয়াইফের জন্য। সেটা বানাতেও প্রায় টাইম লাগে 1 সপ্তাহের মতো। আমি বললাম আপনি সজাগ থাকবেন, সম্ভব হলে এই কয়েকদিন আপনি বাড়িতে থাকার চেষ্টা করবেন না, অন্য কোথাও যদি কোনো রিলেটিভের বাড়ি গিয়ে থাকতে পারেন তো ভালো। সে একটা রিলেটিভের বাড়ি ছিল কয়েকদিন, তাও 3-4 দিন পর বাড়িতে ফিরে আসতে হয়েছিল, কতদিন থাকবে অন্য লোকের বাড়িতে। তাও এরকম করে যখন 7 দিন আমাদের একটু কবচ তৈরি করা হয়, 7 দিন যজ্ঞ করা হয়, মন্ত্র পড়ে সব কবচ তৈরি করা হয়, করে তাকে দিলাম 2খানা, তার একটা তার ওয়াইফের একটা। তার ওয়াইফেরটা তাকে দিয়ে এলো হসপিটালে, তার সঙ্গে ওটা রেখে দিয়েছি। আমি বলেছিলাম রেখে দিন, কারণ ওখানে বাড়িতে নেই তো কি হয়েছে, তার অবস্থা এখন এতটাই উইক হয়ে রয়েছে তার এনার্জিটা, যে সে নেগেটিভ এনার্জি এখন সহজে সহ্য করতে পারবে না। তার কাছে একটা ছিল প্রোটেকশনের জন্য। এবার এই কাজটা যাকে দিয়ে করা হবে, আমি তাকে অনেক কটা উপায় বলেছিলাম যেখানে আরো বেশি টাইম লাগতে পারে, সে সব থেকে তাড়াতাড়ি যেটা হবে আমাদের ডেমোনলজির কাজ সেটা চুজ করলো। এখানে অবস্থাটা এমন ছিল যে এখানে ব্ল্যাক ম্যাজিক রিমুভাল করে লাভ নেই, কারণ একটা কাজ করা হচ্ছে না, বাড়িটার উপরে অনেক রকমের কাজ করেছে তারা। যে প্রতিবেশী যারা এই কাজগুলো করাচ্ছে তারা বলছে ঠিকই বলেছে, তারাই করিয়েছে, কারণ ওদের কাছে একটা জায়গা ছিল তাদের জিনিসপত্রগুলো জোগাড় করার, কাজ করানোর জন্য। কি করেছে, প্রথমত তাদের বাড়িতে প্রেস চালান করেছে, ওই বাড়িতে কেউ শান্তিতে থাকতে পারে না। এমনকি সে বলছে আমার ঘুম হয় না প্রত্যেকদিন রাতের বেলা, বেশি কোনোদিন হয়তো রাতের বেলা 2 থেকে 3 ঘন্টা ঘুমাতে পারে, তার বেশি পারে না, এই অবস্থা। তারপরে কাজ বাজ সেই দিন, ইনকামের জায়গা বন্ধ হয়ে যাচ্ছে, বাড়িতে তো লোক আস্তে আস্তে মারা পড়ছেই, তারপর বাড়িতে ওয়াইফও নেই, বুঝতে পারছেন কেমন অবস্থা। সেইখান থেকে যখন কাজটা আমি তাকে বললাম যে এখানে ব্ল্যাক ম্যাজিক রিমুভাল করে লাভ নেই, এরা আবার করবে, প্রোটেকশন করার টাইম দেবে না, তার আগেই করবে। তো আমাদের ডেমোনলজিতে একটা ডেমন আছে, তার নাম হলো অ্যান্ড্রোমেলিয়াস। আচ্ছা। এবার অ্যান্ড্রোমেলিয়াস এর কাজটা হলো গিয়ে, ওকে যখন সামান করা হয় ওর কাজের জন্য, যেই কাজের জন্য করা হয়, যার জন্য করা হয়, তাকে ও প্রচন্ড পরিমাণে প্রোটেক্ট করবে। তার উপর যা করার চেষ্টা করা হবে, ব্ল্যাক ম্যাজিক হোক, কোনো রকম বান মারা হোক, যে কোনো রকমের নেগেটিভ এনার্জি হোক, সেটাকে ও কি করবে, ওর উপর ইফেক্ট করতে দেবে না, ওকে প্রোটেক্ট করবে। তার সঙ্গে যে কাজটা করা হচ্ছে ওটাকে রিভার্স পাঠাবে যেখান থেকে করা হয়েছিল। আচ্ছা। এই কাজটা আমি তাকে বললাম করার জন্য, সেও মানলো যে এখানে তো এটাই করতে হবে, প্রোটেকশন কাটিয়ে বা এখানে ব্ল্যাক ম্যাজিক কাটিয়ে কোনো লাভ হবে না। আর সেই কাজটা চললো প্রায়, কাজটা হলো গিয়ে 3 মাসের কাজ। আমি তার থেকে হাতে টাইম একটু বেশি নিয়েছিলাম, কারণ এটা করার পর তার জন্য আমি একটা প্রোটেকশনের কাজ করার কথা ভেবেছিলাম। সেটা তাকে আমি প্রথমে বলিনি, কারণ এই কাজটা আগে কমপ্লিট তো হোক। এমনি সাধারণ এখন প্রোটেকশনের জন্য তাকে দেওয়া ছিল ওই মহামৃত্যুঞ্জয় কবচটা, তারপরে এই কাজটা করা হলো। কাজটা হচ্ছে প্রায় 1 মাসের বেশি হয়ে গেছে। তার বাড়িতে সে একটা যখন বুঝতে পারতো না আগে যে ঘুম হচ্ছে না, সবসময় মনে হচ্ছে তার উপর কেউ নজর রাখছে, ঘরে আর একটা কেউ রয়েছে, এরকম সে বুঝতে পারতো। সেখান থেকে সে আস্তে আস্তে ব্যাপারটা যেন তার কাছে একটু ক্লিয়ার হচ্ছে যে এটা কেন হচ্ছে। বুঝতেই পারছে আগে যে অন্যরা কাজ করাচ্ছে, তার সঙ্গে যে চালান করা হচ্ছে তাকে আমি বললাম, তার মাথায় ওটা ক্লিক হয়ে গেছে যে এটা ওরা যখন চালান করেছে আমার ক্ষতি করার জন্য, আর আমার জন্য একটা যখন কাজ চলছে, আমাকে এখান থেকে বেরোতে হবে। তার একটা কনফিডেন্স থাকতে হবে, সে যদি কনফিডেন্সটা পুরোপুরি ভেঙে পড়ে, নিজের মধ্যে কোনো পজিটিভ এনার্জি না রাখতে পারে, তাহলে সেখানে নেগেটিভ এনার্জি আরো বেশি হাবি হয়ে পড়বে।
সেই ক্ষেত্রে তাকে এগুলো সব কাজগুলো করা হলো প্রায় 1.5 মাসের মতো, যেটা বললাম। তারপর থেকে সেই রেজাল্ট পাওয়া শুরু করেছে। 1.5 মাস পর্যন্ত কোনো রকম রেজাল্ট পায়নি, এতটা গভীর জায়গায় সে পড়ে গেছিল। 1.5 মাসের পর থেকে রেজাল্ট পাওয়া শুরু করেছে। তখন আস্তে আস্তে বুঝতে পারছে যে ঘুম টুম ঠিকঠাক হচ্ছে, শরীর স্বাস্থ্য আগের থেকে ভালো হচ্ছে, কাজের জায়গায় যে বাধাগুলো আসছিল, ইনকাম বন্ধ হয়ে যাচ্ছিল, ওগুলো আস্তে আস্তে খোলা শুরু হচ্ছে। এমনকি এই কাজটা করার ফলে তার ওয়াইফেরও শরীর আগের থেকে সুস্থ হওয়া শুরু হয়েছে অনেক, যেখানে সে এতদিন দিয়ে পড়েছিল হসপিটালে। এত সব যখন ঘটছে, সে বুঝতেই পারছে সে কাজের রেজাল্ট পাচ্ছে। আমাকে ফোন করেছে, দাদা কাজের খুব ভালো রেজাল্ট পাচ্ছি। আমার শুনে খুব ভালো লাগে, আমার যখন কাজের কেউ রেজাল্ট পায় আমার শুনে খুব ভালো লাগে যে তারা কাজটা করার জন্য আমার কাছে এসছে, করে ভালো রেজাল্ট পাচ্ছে। আমিও আরো জোর করে কাজটাকে শুরু করে দিলাম। চলছে প্রায় 3 থেকে 3.5 মাসের মাথায় যে কাজগুলো করাচ্ছিল যারা, আচমকা তারা ওই বাড়ি থেকে গায়েব। পাশের প্রতিবেশীর বাড়ি, তারা হুমকি টুমকি দিত অনেক বছর থেকে যে তাদের সম্পত্তি সব দখল করার জন্য, এমনকি তাদের জমির উপর তাদের পাঁচিলও টেনে দিয়েছিল। আচ্ছা। এমন অবস্থা থেকে এখন নাকি তাদের খোঁজ পাওয়া যায় না, তারা কোথায় গেছে। তাদের পরিচিত যারা ছিল তাদেরকে বললেও তারা কিছু বলতে পারে না, জানে না কোথায় গেছে, চলে গেছে ওখান থেকে, কোথাও চলে গেছে, ওই বাড়িতে আর নেই। তারা বুঝতে পেরেছে যে যা পাঠিয়েছিল সেগুলো আবার ফিরে ওদের বাড়িতে যখন চলে এসছে, ওদের ওখানে সামর্থ্য নেই যে সেখান থেকে তারা বেরিয়ে আসে। ওই বাড়ি যদি থাকতো তারা শেষ হয়ে যেত পুরোপুরি, কারণ কাজটা যেভাবে করা হয়েছিল ওদের বাড়িতে যদি এটা কাটানো না হতো ওখানে কেউ বেঁচে থাকতে পারতো না। প্রথমত ইনকাম পুরোপুরি শেষ করে দিচ্ছিল, শারীরিক ভাবে অসুস্থ করে ফেলে দিয়েছিল, অ্যাক্সিডেন্ট হচ্ছিল, বান মারা হয়েছিল, তার সঙ্গে আবার প্রেস চালান করা হয়েছিল। এত কিছুর মধ্যে বেঁচে থাকাটা সম্ভব নয় একসাথে এত কিছু একসঙ্গে। আচ্ছা, তুমি কি নাম বললে ডেমনটার? অ্যান্ড্রু মেলিয়াস। ইনি কি করেন? ইনি হলেন প্রথমত প্রোটেকশনের জন্য প্রচন্ড ভালো। এনাকে যদি সামান করা হয় কোনো কাজের জন্য, যেই কাজের জন্য সামান করা হয়েছে, ধরুন আপনি কাউকে বাঁচানোর জন্য এনাকে সামান করলেন, ইনি যেইভাবে হোক যতটা শক্তি প্রয়োগ করতে হোক তাকে বাঁচিয়েই ছাড়বে, তাকে বাঁচাবে। তারপর কিছু করার চেষ্টা যদি কেউ করে সেগুলোকে আবার রিভার্সে পাঠাবে, তারপর নতুন করে কোনো রকম কিছু করতে দেবে না, আগে যা করা হয়েছিল তার থেকে তাকে বাঁচাবে। এটা হলো এর কাজ। আচ্ছা আচ্ছা, আমরা তো দেখি অনেক সময় অনেকের ব্যবসাও অনেক সময় অবনতির দিকে চলে যায় হঠাৎ করেই। কেউ ব্যবসার উপরে, কারোর ব্যবসার উপরে অনেক ক্ষেত্রে অনেক তান্ত্রিক প্রয়োগ হয়, এখান থেকে কি বাঁচা যায়? এরকম কোনো ঘটনা আছে তোমার কাছে? হ্যাঁ, এরকম বাঁচা যায়, নিশ্চয়ই সম্ভব। এই কাজটা আমার কাছে এসেছিল, এটা একটা ব্যবসা নিয়ে কাজ, ঠিক আছে? ব্যবসা মানে ছোটখাটো ব্যবসা এমনও না, তার প্রায় বড়সড় একটা দোকান আছে, ফার্নিচারের দোকান, বিশাল ভালোই ওখানে ইনকাম হতো, কোটি টাকার ব্যবসা। সেইখানে যখন ইনকাম তার প্রচন্ড ভালো হতো, সে একটুখানি সেভিংসও করেছিল ভালো মতো সেখান থেকে, সে নিজে ইনকামটাকে বিজনেসটাকে আরো বাড়াতে চাইছিল। সেই জন্য এবার সে কি করেছে, ভেবেছে আর একটা লোকেশনে খুলবে দোকান। এই দোকানের সঙ্গে সঙ্গে সে আর একটা কাজ করতো, ইন্টেরিয়ার ডিজাইনিং এর কাজ করতো ফ্ল্যাটে। সেখানে কি করেছে, সে ভালো অনেক কাস্টমার এসেছিল, প্রচুর সেল হয়েছে। সেখান থেকে কিছু জায়গায় সে কি করেছে, অনেক যখন বড় বড় কাজগুলো এসছে পুরোপুরি পেমেন্ট নেয়নি, কিছুটা পেমেন্ট নিয়ে কাজগুলো করে দিয়েছে। এবার কি হয়েছে, পরবর্তীকালে সে যখন সেই পেমেন্টগুলোর জন্য সেখানে যোগাযোগ করেছে, তারা পেমেন্টগুলো দিতে চাইছে না, তাদের পছন্দ হচ্ছে না। যেই পছন্দগুলো তারাই ভেবেছিল যে এইভাবে তাদের ইন্টেরিয়র ডিজাইনিংটা করা হবে, এই ফার্নিচার লাগানো হবে, তাদের ঘরে দেখতে ভালো লাগবে, এরকম লাইটিং করা হবে, সেগুলো পরে তারাই বলে তাদের এই ডিজাইনটা পছন্দ না, তারা এরকম বলেনি, তো তারা পেমেন্টটা করবে না, ফিনিশ। সেইখানে যখন তার প্রচন্ড এরকম জমে গেছে অনেক জায়গায়, ভালো বিজনেস যখন অনেক ইনকামও আসছিল, সেখান থেকে কি হলো, সে এগুলো যখন হচ্ছিল তার আগে অন্য একটা লোকেশনে একটা শপ বাই করেছে, সেখানে সে ফার্নিচার সেট করে একটা নতুন করে ওখানে একটা লোকেশন খুলবে। তো কি হয়েছে, এরকম যখন তার ইনকামটা ওখান থেকে আসা বন্ধ হয়ে গেল, আর যেটা সেভিংস করা ছিল সেটা দিয়ে সে নতুন একটা জায়গায় লোকেশন নিল, এমন একটা জায়গায় সে পড়ে গেল, সে না পাচ্ছে ওখানে স্টক তুলতে ওটাকে ভালো করে চালানোর জন্য, না এখান থেকে আগের পেমেন্ট গুলো আসছে, নাকি এই নতুন মানে পুরোনো যে দোকানটা সেটাকে নতুন করে আবার ভালো করে তৈরি করতে পারছে যাতে বিজনেসটা বাড়ে। এমন জায়গায় পড়ে গেছে সে, সেখান থেকে কোনোভাবে বেরোনোর রাস্তা পাচ্ছে না। এই নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করেছিল, ফোন করে বলেছিল যে দাদা আমার বিজনেসের অবস্থা খুবই খারাপ, এরকম যদি চলতে থাকে আমাকে এটা বন্ধ করে দেওয়া ছাড়া, সব সেল করে বন্ধ করে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। আমি তাকে বললাম আপনি একটু তাড়াতাড়ি ভাববেন না, একটু ওয়েট করুন, আমাকে চেক করে দেখতে দিন,
কেন এটা হচ্ছে আপনার সঙ্গে। যখন চেক করে দেখলাম এখানে কিন্তু কোনো রকমের খুব একটা ব্ল্যাক ম্যাজিক দেখতে পেলাম না তার বিজনেসের ওপর। তো আমি ভাবলাম আপনার যখন ব্ল্যাক ম্যাজিক নেই আপনার সঙ্গে, হতে পারে নর্মালি আপনার বিজনেস ডাউন চলছে। আমাকে সে বলল আমি একটা নতুন লোকেশন বাই করেছি। আমি বললাম আপনি ওটা চেক করে ভালো করে দেখিয়ে কাউকে দেখিয়ে বাই করেছিলেন নাকি আপনি নিজে গিয়ে দেখে বাই করেছেন? বললো আমি কমের দামে পেয়েছিলাম, একজন ওটা খুব কম দামে বিক্রি করে দিচ্ছিল, তো আমি ওটা তাড়াতাড়ি করে নিয়ে নিয়েছি যাতে অন্য কেউ না নিতে পারে। আমি বললাম তাহলে ওখানে লোকেশনটা কোথায়, আমাকে একটু ভালো করে দেখাবেন তো একবার। আমি তার সঙ্গে ওখানে গেলাম দেখতে যে এটা কেন হচ্ছে তার সঙ্গে, হতে পারে ওখানের কোনো কারণের ফলে হচ্ছে। একটু খোঁজ খবর যখন নিলাম ওই লোকেশনে এর আগে যা যা দোকান ছিল একটাও টিকতে পারেনি। লোকেশনটাই এমন, ওখানে যা দোকান হয়েছে সব কোনো কারণে ওদের ইনকাম হয়নি, বন্ধ হয়ে গেছে, কোনো কারণে ডাকাতি বা চুরি হচ্ছে তার জন্য বন্ধ হয়ে গেছে, তারা কোনো জায়গায় ফেসে গেছে, কোনো ইলিগাল কাজ করে ফেসে গেছে তার জন্য বন্ধ হয়ে গেছে। কিন্তু ওখানে এর আগে যা যা বিজনেস হয়েছে একটাও টিকতে পারেনি। আমি তাকে বললাম আপনি এগুলো জেনে জায়গাটা নেবেন না। সে আমাকে বলছে আমি তো অতটা ভাবিনি, আমি কম দামে পেয়েছিলাম খুবই, ওখানে টাইম ছিল না, আমাকে বলছিল অন্য বায়ার্স আছে যদি আপনি না নেন তাদেরকে দিয়ে দেওয়া হবে। সেই চাপে পড়ে নিয়ে নিয়েছিল, যে ভেবেছিল ভালো লোকেশন আছে, একদম ভালো সেল হবে, ভালো নতুন দোকান তৈরি হবে। যখন সেগুলো সে জানতে পারলো যে এরকম জায়গাটা, তখন চেক করে দেখার পর দেখা গেল ওই জায়গাটাতে এমন কাজ করে রাখা রয়েছে, ওটা প্রথম যে জায়গা ছিল সে এমন একটা মানে কন্ট্রাক্ট তৈরি করেছিল তার বিজনেসটাকে দাঁড় করানোর জন্য, যে ওখানে এরপর যারা যারা ওখানে বিজনেস করবে কারোর বিজনেস যেন ভালো করে না টেকে। আচ্ছা। সেই জায়গাতে এখন সে বিজনেস করতে গেছে, তার ইফেক্টটা তার নতুন বিজনেসের জায়গায় পড়ছে, তার সঙ্গে আগে যেটা চলছিল সেখানেও পড়ছে। এই অবস্থায় সে দাঁড়িয়ে আমাকে বলছে তাহলে দাদা এখন কি করা সম্ভব, কিভাবে এখান থেকে বেরিয়ে আসা যায়। আমি তাকে প্রায় তিনটে রকমের কাজের কথা বললাম, ডেমোলজির কাজের কথা বললাম, হুডুর কাজের কথা বললাম, আর লামা ফেরার কাজের কথা বললাম। সে আমাকে বললো তাহলে সব থেকে তাড়াতাড়ি আমি এখানে কোথা থেকে মানে কোন কাজের সাহায্যে বেরোতে পারবো। আমি বললাম ডেমনের কাজে, সেখানে সব থেকে তাড়াতাড়ি আপনি রেজাল্ট পাবেন। সে আমাকে বললো তাহলে আমাকে ওটাই করে দিন। আমি তাকে বললাম তাহলে একটা ডেমন আছে, তার নাম হলো জাগান। আচ্ছা। এই জাগান নামের যে ডেমন, পুরোনো সময়ে এর একটা হেভি ভালো রেপুটেশন ছিল। পুরোনো সময় যখন একে সামান করা হতো লোকে কি বলতো জানেন, এর নাকি এমন পাওয়ার, এ লোহা থেকে সোনা তৈরি করে দিতে পারে, জল থেকে ওয়াইন তৈরি করে দিতে পারে, এরকম কথাবার্তা হতো একে নিয়ে আগেকার সময়। এখনকার সময় হয়তো সেরকম করা সম্ভব না। এখনকার সময় এর সাহায্যে কি করা সম্ভব, আপনার কোনো ইনভেস্টমেন্ট প্রচুর ফেল হয়ে যাচ্ছে সেটাকে আগে থেকে সাকসেস করা সম্ভব, আপনার বিজনেসে ডাউন চলে যাচ্ছে, প্রফিট হচ্ছে না, সেটাকে দাঁড় করানো সম্ভব, এরকম কাজ করা সম্ভব এর সাহায্যে। তো তার কেসে আমি জাগানের মাধ্যমে কাজ করলাম। এবার জাগানের কাজগুলো এমন হয় সঙ্গে সঙ্গে রেজাল্ট আপনি পাবেন না। অনেকে ডিমনের কেস এমন হয় যেগুলো কাজ করার যে টাইম বলা হয় তার আগে আপনি রেজাল্ট পেয়ে যাবেন, কিন্তু এর হলো গিয়ে একটা কন্ট্রাক্ট আছে, যে টাইমের কাজ করা সম্পূর্ণ হওয়ার পর আপনি রেজাল্ট পাবেন, তার আগে সম্ভব না, কিন্তু আপনি রেজাল্ট পাবেন নিশ্চয়ই। কাজটা যখন করা হলো, তাই আমি তাকে বলে দিয়েছিলাম আপনি একটু ওয়েট করতে হবে, কিছু করার নেই, 3.5 মাসের কাজ। কত সময়ের জন্য তাকে একটু ওয়েট করতে বললাম, সে যেমন তেমন করে টানছিল, একটু একটু হয়তো টাকা আসছিল তার মধ্যে, আবার কারণ চান তো কি করে যখন অবস্থাটা ওরকম ছিল যে আগের পেমেন্ট গুলো বন্ধ হয়েছিল সেখান থেকে হয়তো আসা শুরু হয়েছিল একটু একটু হলেও, সে চালিয়েছে যেভাবে হোক। প্রায় কাজটা যে শেষ হয়েছে তার 3 থেকে 4 দিনের মধ্যে তার একটা বিশাল বড় পেমেন্ট, একটা বিল্ডিং এ 4টে ফ্ল্যাটে কাজ করেছিল, সেখানে পেমেন্ট গুলো আসছিল না, বন্ধ হয়ে পড়েছিল। সেখান থেকে প্রায় 4টে কাজ করেছিল, 3টে পেমেন্ট করে দিয়েছিল একদিনের মধ্যে। আচ্ছা। তাছাড়া তার যে দোকানের লোকেশনটা ছিল সেখানে যে মাল তুলতে পারছিল না, এই পেমেন্টটা ঢুকলো, তার এই দোকানে আর নতুন যে দোকানটা খুলেছে 2 জায়গাতেই মাল তোলা সম্ভব হলো, তার ফলে দোকানটা ওপেন করা সম্ভব হলো, তার আগের দোকানটা চালু হলো ভালো করে আগের মতো। এইভাবে দোকানগুলো আস্তে আস্তে যখন চালু হতে লাগলো, তার ইনকামটা আস্তে আস্তে আবার স্টেবল হতে লাগলো। সে আমাকে বললো দাদা যে এবার কাজটা মানে ইফেক্টটা আমি বুঝতে পারছি, আমার যে দোকানটা বন্ধ হয়ে পড়েছিল, ইনকামের জায়গাটা বন্ধ হয়ে পড়েছিল, আমার লোকেশনটা সেটা ওপেন হয়েছে, মানে কাজে আপনার ইফেক্ট নিশ্চয়ই হচ্ছে। এটার পর যখন আপনার কাজটা যখন পুরোপুরি কমপ্লিট হবে, আমি বললাম তাকে যে কাজটা কমপ্লিট হতে দিন, আপনার ইফেক্ট আপনি আরো ভালো বুঝতে পারবেন। প্রায় 3.5 মাসের পর কাজটা যখন কমপ্লিট হয়ে গেল, সেই টাকাটা তো এসছে ওখান থেকে, তার সঙ্গে কি হয়েছে, তার যে দোকানটা নতুন খুলেছিল সেই দোকানে আগের দোকানের থেকে বেশি সেল হচ্ছে।
এমন দোকান খুলেছে কি আগের দোকানের থেকে বেশি সেল হচ্ছে। সে ভাবছে এইরকম জায়গায় আমি দোকানটা এতদিন পর্যন্ত চালু করতে পারছিলাম না, লোকেশন বিশাল ভালো, আচ্ছা। কিন্তু জমিটা এমন কাজ করা ছিল ওখানে, সেই জন্য ওখানে কাজ চলছিল না তার। এইভাবে যখন চললো, পুরো দোকান ভালো করে আস্তে আস্তে দাঁড়িয়ে গেল কাজটা করানোর পর। সেও খুব খুশি যে আমার দোকানগুলো দাঁড়িয়ে গেল আপনার কাছে কাজ করি, আমিও খুব খুশি যে আপনি আমার কাছে কাজ করি ভালো রেজাল্ট পেয়েছেন। তো এইভাবে কেসটা হলো। আচ্ছা, আমাদের গোসাই ঠাকুরের আড্ডার দর্শকরা যদি তোমার সাথে যোগাযোগ করতে চায়, স্ক্রিনে তো তোমার নাম্বার যাচ্ছে, এই নাম্বারে যোগাযোগ করার কি প্রসিডিওর আছে? এবার দেখুন, যদি ফোন করতে চায় সে সকাল 12টা থেকে রাত 8টার মধ্যে যখন ইচ্ছা ফোন করতে পারে, কল ধরা হবে, উত্তর দেওয়া হবে, তার যা সমস্যা সব শোনা হবে। তাছাড়া যদি সে হোয়াটসঅ্যাপ করতে চায় সে যখন ইচ্ছা হোয়াটসঅ্যাপ করতে পারে, তো সঙ্গে সঙ্গে হয়তো রিপ্লাই নাও পেতে পারে, কিন্তু যখনই ফ্রি হবো আমি নিশ্চয়ই দেখে রিপ্লাই দিয়ে দেবো। তাছাড়া যদি কিছু লোকের একটা কোশ্চেন থাকে যে আমি কি শুধু ডেমোলজির কাজই করি, সেই কোশ্চেনটার উত্তর হলো গিয়ে না। বেশিরভাগ লোকে আমার কাছে ডেমোলজির কাজটা নেয় টাইম কম লাগার কারণে। তাছাড়া অন্য অনেক রকমের কাজ করা হয়। আপনারা যদি চান অন্য কোনো রকমের কাজ করাতে, কোনো রকমের কবচ তৈরি করাতে, বা আপনাদের অন্য কোনো সমস্যা থাকে সেই নিয়ে আপনারা নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন। ম্যারেজ রিলেটেড কোনো সমস্যায় ডেমোনোলজি কি কোনো হেল্প করে? এরকম হ্যাঁ। কোনো ঘটনা বা কেস আছে তোমার কাছে? নিশ্চয়ই আছে। ইতিমধ্যে আমার কাছে একটা কেস এসেছিল। কেসটা ছিল এমন, একটুখানি অন্য টাইপের এই কেসটা, ম্যারেজ রিলেটেড কিন্তু এটা ডিভোর্সের সময়ের। আচ্ছা। কেসটা নিয়ে যে আমার কাছে এসেছিল তার ডিভোর্সের ডেট ফিক্স হয়ে গেছে। তার হাজবেন্ডের তার সঙ্গে তার সমস্যা খুব চলছিল, তাদের রিলেশনশিপ ভালো ছিল না। তাদের বাড়ির ঘরে যেখানে থাকতো সেখানে তার হাজবেন্ড নাকি তার মা বাবার মানে বিষয়ে খুব খারাপ খারাপ কথা বলতো, যে তারা বারবার কেন আসে সেখানে, তার বাড়িতে সারা এসে অনেকদিন থেকে যায়, এই নিয়ে সমস্যা হতো। এই ব্যাপারে ঝামেলা হয়ে মেয়েটি যখন বাপের বাড়ি চলে এলো, তার বাবা মা তার সাইড নিল, ভালো সবকিছু রয়েছে। তারা বলছে যদি তুমি না পারো তার সঙ্গে সংসার করতে তাহলে জোর করার দরকার নেই, ডিভোর্স যদি করতে হয় তাহলে করতে হবে। এইভাবে কথাবার্তা সব ঠিকঠাক হলো, ডিভোর্সের ডেটটাও সেটেল হলো। তারপর কি হয়েছে, ডিভোর্সের প্রায় 15 দিনের মতো আগে সে তার বাবা মার সঙ্গে কথা বলছে, মানে বাবা মার সঙ্গে তার খুব ভালো রিলেশনশিপ ছিল, একদম কোলে করে তার একদম ভালো পুরো। এবার কি হয়েছে, আচমকা একদিন তার বাবা তাকে বলছে তুমি এটা ঠিক করনি তার সঙ্গে ডিভোর্সের কথাটা বলে। জামাই খুব ভালো ছিল, সে আমাদের খুব খেয়াল রাখতো, গেলে পরে যত্ন নিত, এইসব বলছে। যেখানে তার জামাই তার সঙ্গে ঝামেলা করেছে যে তার বাবা মা কেন বারবার আসে, অতদিন করে কেন থাকে, এইসব নিয়ে ঝামেলা হতো। এবার এরকম যখন বলা শুরু করলো, সে প্রথমে অতটা ভাবেনি, ভেবেছে হয়তো বাবা হয়তো জানে না এই ব্যাপারে কিছুটা, ওই জন্য হয়তো এরকম বলতে পারে। তার মা কিন্তু এই ব্যাপারে জানতো। এবার তার যখন মা যখন জানতো, বাবা নিশ্চয়ই জানবেই, মানুষই লুকিয়ে রাখবে না এই ব্যাপারে। আচমকা তার কিছুদিন পর তার মাও তাকে বলছে তোর বাবা না ঠিকই বলছে, আমি প্রথমে ভুল ভেবে নিয়েছিলাম ব্যাপারটা নিয়ে, তো বাবার কথাগুলো যখন ভালো করে শুনলাম আমার মনে হচ্ছে তুই না ঠিক করিসনি এটা করে, তোর ডিভোর্সটা করাটা না উচিত না। এরকম করে তাকে বলার চাপ দেওয়া শুরু করলো। যখন সে চাপে কিছু করতে পারছে না, কোনো দিকে রাস্তা পাচ্ছে না, তখন সে আমাদের সঙ্গে যোগাযোগ করলো যে আমার বাবা মার সঙ্গে আমার রিলেশনশিপ খুব ভালো ছিল, আচমকা তারা কেন তার সাইড নিচ্ছে আমার সাইড না নিয়ে, এরকম তো হওয়ার কথা না, কোনোভাবেই সম্ভব না। যখন আমরা এই ব্যাপারটা একটুখানি ভালো করে চেক করে দেখলাম বশীকরণের কাজ করা হয়েছে তার বাবা মার উপরে। তার জামাই তাকে এমন ভাবে রাখতে চায় যেন তার বাবা মা তার হাতের মুঠোয় থাকে আর সে তার পায়ের তলায় থাকে, সোজা কথা। পুরো দিক দিয়ে তাকে চাপ দিয়ে একদম নিজের কাছে রাখা দরকার তার, এরকম ভাবে কাজ করিয়েছে। তো কাজটা এখনো পুরোপুরি ভাবে ইফেক্ট নেয়নি, তার কারণে তার বাবা মা আরো বেশি এই দিক দিয়ে ওরকম বলতো। সেই ক্ষেত্রে যখন আমরা এটাকে চেক করে দেখলাম, তাকে বললাম, সে দেখে ফোনে চমকে গেছে যে সে এরকম কিছু করতে পারে, সে ভাবতে পারেনি। কারণ লাভ ম্যারেজ করেছিল, সমস্যা ছিল, ডিভোর্স জায়গায় গেছে, কিন্তু কখনো ভাবতে পারেনি সে এরকম কোনো কাজ করবে। বিশ্বাস করতে পারছিল না প্রথমে। তারপর সে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেনি কিছুদিন। যখন ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে গেল, তার বাবা মা তাকে চাপ দিচ্ছে তুই আমার কাছে যা, আবার কথাবার্তা বল, এটাকে পুরো ব্যাপারটাকে ঠিক কর। তখন সে আবার আমাকে ফোন করেছে, দাদা আপনি ঠিকই বলেছেন, কিছু একটা নিশ্চয় হয়েছে, তারা এরকম বলার লোক না। তখন সে বললো তাহলে কিভাবে এখান থেকে বেরিয়ে আসা সম্ভব। আমি বললাম ব্ল্যাক ম্যাজিক যখন করা হয়েছে এটাকে কাটানো দরকার। এবার এটাকে এমন ভাবে করা হয়েছে, এটাকে কাটাতে হলে খুব একটা টাইম বাকি নেই, যেহেতু আপনার ডিভোর্সের ডেটটা সামনে, আপনি যদি এটাকে না করেন একবার ওখানে চলে যান, এবার সে আপনার উপর কি কাজ করবে কোনো ঠিক নেই, আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন কিনা ঠিক নেই, আপনার বাবা মার উপর এর উপর কি কাজ করাবে তারও কোনো ঠিক নেই। ব্যাপারটাকে বেশি জটিল না করে আপনি তাড়াতাড়ি কোনো কাজ শুরু করান।
এটা শুনে সে আমাকে যখন বললো, আমি তাকে বললাম যে আপনি তাহলে ডেমোনোলজির কাজ করেন, সেখানে আপনি রেজাল্টটা তাড়াতাড়ি পাবেন, এখান থেকে ব্যাপারটাকে বেশি জড়িয়ে পড়া থেকে বাঁচতে পারবেন। সেখানে তার কেসটায় আমি বললাম আপনি একটা কাজ করাতে পারেন, আমাদের ডেমনে একজন আছেন বেলিয়াল, বেলিয়ালের মাধ্যমে আপনি কাজ করাতে পারেন। এই বশীকরণের যে কাজগুলো, যেখানে মানুষদেরকে জোর করে কিছু করানো হয় যেটা তারা করতে চায় না, সেই কেসে তার কাজ খুবই ভালো হয়। তাছাড়া সে এমন করতে পারবে যে আপনার যারা এনিমি আছে, যারা আপনার কথা শুনতে চায় না, আপনাকে সব দিকে খারাপ করতে চায়, তাদেরকে এমন ভাবে প্রভাবিত করবে তারা যেন আপনার কথা মতো চলে, আপনার সাইড নেয়। আর যদি কেউ আগে থেকে আপনার সাইডের লোক থাকে, তাকে কোনো রকম কাজ করিয়ে আপনার বিপরীতে নিয়ে যাওয়া হয়েছে, তাহলে তো আরোই ভালো। তারা আপনার সাইডের লোক, তাদের ইফেক্টটা কাটলে পরে তারা এমনি আপনার সাইডে থাকবে। সেক্ষেত্রে বেলিয়ালের কাজটা করা হলো। প্রায় 2 মাসের মধ্যে রেজাল্ট পাওয়া সে শুরু করেছে। তার বাবা মার মধ্যে যে চেঞ্জেসটা এসেছিল, মানে আচমকা চেঞ্জেস, কোনো ওরকম 2-1 দিনের মধ্যে কারোর মধ্যে ওরকম চেঞ্জেস আসা সম্ভব না নর্মালি। তার বাবা মা আবার আস্তে আস্তে তার সাইড নেওয়া শুরু করেছে। যে তার জামাই এর মধ্যে আরেকবার এসেছিল, যে সে বুঝতে পারছে না যে কাজটা যখন করি সে তার কেন এরকম ইফেক্টটা আসছে না, সে এখনো কেন তার বাড়িতে আসছে না একবারও। তার ওই নিশ্চয়ই চাপ করছে বাবা মার সাইড দিয়ে, কারণ গোষ্ঠীকরণের কাজটা যেহেতু করিয়েছে। একবার এসেছিল খোঁজ নিতে যে কিরকম কি অবস্থা রয়েছে। যখন এসছে, তার বাবা মার সঙ্গে আবার কথাবার্তা বলেছে, যখন বলেছে যে আপনার মেয়েকে আমি যেভাবে হোক এখান থেকে নিয়ে যাব, আপনারা কি সম্ভব আটকাতে পারবে না। তো বাবা মা তখন এমন রেগে গেছে, তাকে বলেছে তুমি আমার মেয়েকে কোনোভাবে এখান থেকে নিয়ে যেতে পারবে না। যদি আপনাদের মধ্যে রিলেশনশিপটা ভালো থাকতো, ও কখনো ফিরে আসতো ওই বাড়ি থেকে এইভাবে, ডিভোর্স দিত কখনো আপনাকে। এই কথাগুলো যখন বলেছে, তার মেয়ে বুঝতে পারছে যে এটা আগের মতো পুরো কথা বলছে, যে চেঞ্জেসটা এসেছিল এটা পুরোপুরি ভাবে রিভার্ট হয়েছে আগের মতো। সেটা যখন বুঝতে পারলো যে কাজের ইফেক্টটা দিচ্ছে, তখন সে আমাকে একবার কন্ট্যাক্ট করলো, দাদা কাজের ইফেক্ট কিন্তু দিচ্ছে, এরকম এরকম হয়েছে। সে এসেছিল আর বা আমার পুরোপুরি আমার সাইডে কথা বলেছে, তার এক ব্যাপারে একটা কোনো কথা বলেনি। আমি তাকে বললাম যে ভালো কথা, আপনার কাজটা এখনো চলছে, আর একটু টাইম দিন। ডিভোর্সের ডেটটা এলো, তাদের যেমন ডিভোর্স হওয়ার কথা ছিল, তার জামাই কিন্তু কোনোভাবে দিতে চাইছে না। কিন্তু যখন চাপটা পড়লো তার দিক দিয়ে, তার বাবা মার দিক দিয়ে, তখন তার কাছে কোনো রাস্তা ছিল না। শেষ পর্যন্ত কি করলো, মিউচুয়াল ডিভোর্সটা করলো। তার মানে জীবন থেকে সে চলে গেল। সে এখন শান্তিতে আছে, সে এখন অন্য কোনো বিয়ে করতে পারে চাইলে, তার বাবা মাও তার সাইডে রয়েছে। সে যেটা এমন জায়গায় পড়ে গেছিল, তার অত ভালো বাবা মার সঙ্গে সম্পর্ক ছিল, সেটা নষ্ট হয়ে গেছিল পুরোপুরি, সেটা আগের মতো তৈরি হয়েছে আবার। এইভাবে এই কাজটা হলো ভালো করে। আচ্ছা, এই ডিভোর্সের কথা বললে এখানে একটা ঘটনা মনে পড়লো। তুমি আমাকে বলছিলে কোনো একটা এরকম কেস তোমার কাছে এসেছিল, যেখানে কাস্টাডি নিয়ে একটা কিছু সমস্যা হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ। কে নেবে সেটা তুমি একটুখানি বলো। এটা যখন কেসটা আমার কাছে এসেছিল, এটা অলরেডি কাস্টাডি চলছিল কোর্টে, এটা কেস চলছে যে কে মানে নেবে তার সন্তানটাকে। এদের মধ্যে সমস্যার কারণে ডিভোর্সটা হয়ে গেছে। এবার কোর্টে তারা কেমন কি সেটেলমেন্ট করেছে যে 1 সপ্তাহ আপনার কাছে থাকবে, 1 সপ্তাহ আপনার হাজবেন্ডের কাছে থাকবে, এরকম ভাবা হয়েছিল। এইবার সেটা কোর্টে ঠিক আছে, কিন্তু পরবর্তীকালে কি হয়েছে, 1-2 সপ্তাহ এরকম হয়েছে, চলেছে, এসছে, তার মেয়ে থেকেছে তার সঙ্গে, আবার তার হাজবেন্ডের বাড়িতে গেছে। এবার আচমকা কি হলো, একদিনকে তার হাজবেন্ড তাকে আর পাঠালো না। কেন পাঠালো না, তার মেয়ের নাকি তার কাছে যেতে চাইছে না। কেন, মেয়ের সঙ্গে তার সম্পর্ক খুব ভালো ছিল, সেই মেয়েটা নাকি তার হাজবেন্ডের থেকে তাকেই বেশি পছন্দ করতো, এলে যেতে চাইতো না। সেখান থেকে তার মেয়ে নাকি এখন আর আসতে চাইছে না। আর কেউ কিছু বললে ভিডিও কল করে দেখাচ্ছে, বলছে মেয়েকে সামনে দিচ্ছে, মেয়ে বলছে আমার ওখানে যেতে ইচ্ছা করছে না, আমি বাবার সঙ্গে থাকবো, এরকম বলছে। সে আচমকা বুঝতে পারছে না এরকম কেন হচ্ছে, মেয়ে তো তার খুব ভালোবাসতো, এখন কেন এরকম বলছে। এই নিয়ে সে প্রথমত বুঝতে পারেনি অতটা। তার বাবা মার সঙ্গে এই নিয়ে কথাবার্তা বললো, তার বাবা মা বললো হয়তো কোনো কারণে সে রেখে গেছে তোর উপরে, কিছু কি বলেছিস তাকে, কিছু এরকম ব্যাপার। সে বলছে না আমি তো এরকম কিছু বলিনি ওকে, যার ফলে সে এরকম কিছু করতে পারে। এই নিয়ে প্রায় আর কয়েক সপ্তাহ কেটে গেল, তাও তার মেয়ে তার কাছে ফিরে আসছে না। এই নিয়ে যখন কোর্টে আবার যাওয়া হলো, সেখানেও বলছে যখন মেয়েটা যদি না আসতে চায় তো কিছু করার নেই, আর 1-2 সপ্তাহ কিছু টাইম আপনাদের হাতে দেওয়া হলো, আপনারা দেখুন কি হয়। যদি মেয়েটা না আসতে চায় তাহলে এখানে তাকেই কাস্টাডি পুরোপুরি দিয়ে দেওয়া হবে। আচ্ছা। এবার সেইখান থেকে সে যখন পুরোপুরি হাল ছেড়ে দিচ্ছিল, তখন আমাদের সঙ্গে যোগাযোগ করলো, দাদা এখানে ব্যাপারটা আপনাকে পুরোটা বললাম, আপনি বুঝলেন, এবার বলুন এখানে কোনোভাবে কি এটাকে সম্ভব, এটাকে ঠিক করা, কারণ আমরা তো পুরোপুরি হাল ছেড়ে দিচ্ছি, আর কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। আমি প্রথমত চেক করে দেখলাম যে এটা কেন হচ্ছে। দেখলাম এখানে তার মেয়ের ওপরই কোনো রকম সে কাজ করেছে, নিজের মেয়ের ওপর, যাতে তাকে নিজের কাছে রাখতে পারে।
সে নিজের মেয়েকে ভালোবাসে নাকি জানি না, কিন্তু তাকে দিতে চাইছে না তার ওয়াইফের কাছে, নিজের কাছে রাখতে চায়। হয়তো তার ওয়াইফকে শাস্তি দিতে চায় যে তুমি ডিভোর্স করেছো যখন, তুমি মেয়েকে পাবে না। মানে খাটটা মেয়ের ওপর দিয়ে বেরাচ্ছে, মেয়ের ওপর কাজ করিয়েছে। শুধু মেয়ের ওপর কাজ করেছে তেমনও না, তাদের বাড়ির ওপরও কাজ করেছে, যাতে তারা নিজেদের যে কেসটা লড়ছে সেখানে ঠিক রেজাল্ট, ভালো রেজাল্ট না পায়। এরকম কাজ চলছে। আমি তাকে পুরোপুরি ব্যাপারটা বললাম, শুনে তো সে চমকে গেছে যে সে নিজের মেয়ের উপরে কাজ করাতে পারে, সে এরকম কাজ কখনো করতে পারে। আমি তাকে বললাম যে না হলে আপনি ভাবুন, আপনার মেয়ে আপনাকে যখন এত ভালোবাসতো, কেন আচমকা একদিন আপনার কাছে আসতে না বলবে, আসতে চাইবে না? 2-3 সপ্তাহ হয়ে গেল, তার বেশি টাইম চলে গেছে এখন। পুরোটা শুনে যখন সে বিশ্বাস করলো আস্তে করে যে হ্যাঁ এরকম কিছু না কিছু নিশ্চয়ই হয়েছে যার ফলে এটা ঘটেছে, আমি তাকে বললাম তাহলে আপনি একটা ডেমনের মাধ্যমে কাজ করাতে পারেন তার যে রেজাল্ট চাইলে, তাছাড়া ইন্ডিয়ান তন্ত্র দিয়েও কাজ করা সম্ভব। সে বলছে আমার ডেমনের মাধ্যমে করে দিন, আমার তাড়াতাড়ি রেজাল্ট চাই, টাইমে আমার হাতে নেই অতটা। তাহলে আমি তাকে বললাম একজন ডেমন আছে আপনার এই কেসটার জন্য সব থেকে ভালো কাজ হবে, তিনি হলেন ফোকলর। ফোকলর হলো গিয়ে একটা এমন ডেমন জাস্টিসের সাইডে থাকে সবসময়, যেটা ঠিক তার সাইডে থাকে, কখনো ভুল দিকে যাবে না, ভুল কাজের জন্য একে ইউজ করা যাবে না। আর এই লিগাল যেসব কেসগুলো হয়, কোর্ট কাচারির যে কেস হয় বা এরকম টাইপের যে কেসগুলো হয়, তাদের জন্য খুব ভালো। যদি আপনি ঠিক থাকেন, নিজের সাইডে ঠিক থাকেন, আপনি যদি কোনো রকম ভুল না করে থাকেন, তাহলে আপনি নিশ্চয়ই জিতবেন যেভাবে হোক। তো এই কাজটা যখন করা শুরু করলাম, প্রায় 1 মাসের পর তাকে একবার ভিডিও কল করে দেখাতে চেয়েছে যে তোমার মেয়ে দেখো তোমার সঙ্গে এখনো কথা বলতে চাইছে না, যাবে না। তার মেয়ে আচমকা বলছে যে মানে আমি আসতে চাই কিন্তু আমার বাবা আমাকে যেতে দিচ্ছে না। ভিডিও কল করার আগে আমার বাবা আমাকে বলছে মাকে বলবি আমি যেন যেতে চাইছি না আমি তোমাদের বাড়ি, এরকম ব্যাপার নিয়ে তাদেরকে বলছে। সে আমার বাবা নাকি আচমকা ফোনটা হাত থেকে নিয়ে ফোনটা কেটে দিয়েছে, পরে নিজে ভয়েস কল করে বলছে না না ও ভুলভাল বলছে, এরকম কখনো হয়। এরকম যখন চলছে তারা বুঝতেই পারছে যে এবার ধরা পড়ে যাচ্ছে আস্তে আস্তে, যে সে তো আসতে চাইছে কিন্তু সে আসতে দিচ্ছে না, তার হাজবেন্ড আসতে দিচ্ছে না। এরকম যখন সে বুঝতে পারলো ব্যাপারটা, এবার সেবার কি করেছে, তারা যখন ভিডিও কলটা করেছিল, তারা কি করে প্রত্যেকবার যখন ভিডিও কল করে ফোনের রেকর্ডিংটা অন রাখে, স্ক্রিন রেকর্ডিংটা অন রাখে। সেটা স্ক্রিন রেকর্ডিংটা হয়ে গেছিল, সেটা যখন রয়েছে সেটা তাকে ফোনে পাঠিয়েছে যে দেখো তোমার মেয়ে এটা বলেছিল। তুমি এখন কি করে বলতে পারো যে সেরকম কিছু সে বলেনি? মিথ্যা কথা বলছে পুরোপুরি তুমি এটা। এই নিয়ে যখন আবার পরে কেস মানে কোর্ট কাছারিতে গেল, এটা তাদের কাছে একটা প্রমাণ ছিল। তাছাড়া তারা মেয়ে এবার তার সাইড নিচ্ছে। তখন জিজ্ঞেস করা যে তুমি কার সঙ্গে থাকতে চাও, বলছে মার দিকে থাকতে চায়, মার সাথে থাকতে চায়। বাবা নাকি তার সব মানে অত্যাচার করছে, বকা, প্রচুর পরিমাণে বকা দেয়, বলে তুমি তোমার মার দিকে একদম যাবে না, ওই ব্যাপারে একদম কোনো কথা বলবে না, আমি যেটা বলছি সেটা একদম বলবে, এরকম মানে প্রচুর বকার ছকা দেয়। এবার সে বুঝতে পারছে যখন কেসটা আস্তে আস্তে যার সাইডে যাচ্ছে, সে বুঝতে পারছে যে কাজটা করা হচ্ছে তার রেজাল্ট নিশ্চয়ই সে পাচ্ছে। কারণ যখন তাকে চলে গেছিল পুরোপুরি মানে তার সাইড দিয়ে, সেখানে আস্তে আস্তে অনেকটা তার দিকে এভারেজটা এসছে। এবার যখন কাজটা চললো আর কিছু মাস, প্রায় 1 থেকে 1.5 মাসের মতো, কি হলো, কেসটা এমন ভাবে উল্টে গেল যেখানে তার কাছে কাস্টাডি ছিল না, বলেই দিয়েছিল যে এবার যদি সে বলে যে তোমার সঙ্গে থাকতে চায় না, তাহলে এবার তাকে পুরোপুরি কাস্টাডি দিয়ে দেওয়া হবে তার হাজবেন্ডকে। এবার কি হয়েছে, তার মেয়েটা এমন কথা বলেছে যে তার হাজবেন্ডের সঙ্গে তার মেয়ে থাকতে চাইছে না, তার মার সঙ্গেই থাকবে। এবার তাদের কোর্টে যে কাজটা করেছিল না যাতে তার রেজাল্টটা ভালো না বেরোয়, সেটাও তো রিমুভ হয়ে গেছে এই ফোকলরের কাজের ফলে। এবার ফোকলরের একটা কাজ আছে যে কন্ট্রাক্ট যখন করা হয়েছে, জাস্টিস যে কাজে আছে সেটাকে ঠিক করেই ছাড়বে। এবার কি হলো, তার রেজাল্টটা এমন এলো, তার মেয়েকে পুরোপুরি কাস্টাডিটা তাকে দিয়ে দেওয়া হলো, তোমার সঙ্গেই থাকবে, তার মার সঙ্গেই থাকবে, হাজবেন্ড যেন কোনোভাবে তাকে নিয়ে যেতে না পারে, যদি চায় সপ্তাহে একবার করে দেখা করতে আসতে পারে, সেটা তার ওপর, যদি আসতে চায় আসবে। তারপর তার মেয়েকে যখন তাকে দিয়ে গেল, আজ অব্দি একবারও তার মেয়ের সঙ্গে দেখা করতে এলো না। সে পুরোপুরি হয়ে তার সঙ্গে কোনো কন্ট্যাক্টই নেই, ফোন করলে ফোন ধরে না, তার মেয়ের সঙ্গে তো দেখা করতে আসেই না, এমন অবস্থা। বুঝতেই পারছে সে কত ভালোবাসতো তার মেয়েকে। কিছু তো তার একটা অভিসন্ধি ছিল, সেই জন্যই সেটা করেছিল। নিশ্চয়ই কোনো রকমের রাগ ছিল, ক্ষোভ ছিল, তার উপর বদলা নিচ্ছিল কোনো কারণে, তার ফলে হয়তো করেছিল। অনেক অনেক ধন্যবাদ অভিজিৎ, গোসাই ঠাকুরের আড্ডায় আসার জন্য, এতটা সময় আমাদের দেওয়ার জন্য, এতগুলো এক্সপিরিয়েন্স তুমি শেয়ার করলে আমাদের সাথে, আমাদের দর্শকদের সাথে। আজকের মতন গোসাই ঠাকুরের আড্ডার এই পর্ব এখানেই শেষ করছি। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ দেখতে থাকবেন গোসাই ঠাকুরের আড্ডা। আর হ্যাঁ, যারা ভাবছেন অভিজিতের সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে তো অভিজিতের নাম্বার রইলো,
এবং ডেসক্রিপশন বক্সেও অভিজিতের নাম্বার রইলো, আপনারা চাইলেই যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন গোসাই ঠাকুরের আড্ডা। নমস্কার।